বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ নবম দশম শ্রেণীর পাঠ্য একটি গল্প ফুলের বিবাহ নিয়ে আলোচনা করব। গল্পটির লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন এবং 33 বছর একই পদে চাকরি করেন সুনামের সাথে। 1891 সালে অবসর গ্রহণ করেন। কত সালে? 1891 সালে তিনি অবসর গ্রহণ। কি কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে আমরা সেগুলো একটু দেখে নিব। তিনি পাঠ্যাবস্থায় সাহিত্য চর্চা শুরু করেন। এখন প্রশ্ন হলো তিনি কখন থেকে সাহিত্য চর্চা শুরু করেন? পাঠ্যাবস্থায়, তার মানে স্টুডেন্ট থাকা অবস্থায়। তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার প্রতিকৃতি হিসাবে। তাহলে তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে কিসে? পাশ্চাত্য ভাবাদর্শে। কি রচনা করতে যে? উপন্যাস রচনা করতে গিয়ে বা উপন্যাস রচনার প্রতিকৃতি হিসেবে তিনি প্রকাশ করেছেন। 1865 সালে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। তাহলে এখানে প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। কত সালে? 1865 সালে। বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্তের উন্মোচন করে কোনটা? এই দুর্গেশ নন্দিনী। তার অন্যান্য উপন্যাসগুলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব দেখিয়েছেন। কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। এখন এটা তো পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি তার প্রবন্ধ গ্রন্থ। সেখানে দেখা যাচ্ছে কমলাকান্তের দপ্তর থাকলো, মৃণালিনী থাকলো, কপালকুণ্ডলা থাকলো, বিষবৃক্ষ থাকলো। তখন উত্তর হবে কিন্তু কমলাকান্তের দপ্তর। এগুলো তার প্রবন্ধ গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। আমরা তার গল্পে প্রবেশ করব। বৈশাখ মাস বিবাহের মাস। এই বৈশাখ মাসটা কি? বাংলা বছরের প্রথম মাস। কি মাস? প্রথম মাস। বাংলা বছরের প্রথম মাস এটা। আর এই মাসটাকে বলা হচ্ছে বিবাহের মাস, বিবাহের জন্য উপযুক্ত মাস। আমি পয়লা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসে একটি বিবাহ দেখিলাম। তাহলে নসিবাবু এখানে একটা চরিত্র। ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। তাহলে ভবিষ্যতে যে বর এবং কন্যারা আসবে বা হবে তাদের জন্য শিক্ষণীয় একটা গল্প আমি লিখে রেখে যাচ্ছি। মল্লিকা ফুলের বিবাহ। তাহলে এখানে কার বিবাহের কথা বলা হলো? মল্লিকা ফুলের বিবাহের কথা বলা হচ্ছে। তাহলে মল্লিকা এখানে নারী চরিত্র, মানে কনে। মল্লিকা হচ্ছে কনে। এই মল্লিকা ফুলের বিবাহের কথা। বৈকাল শৈশব অবসান প্রায়। বৈকাল মানে বিকাল, শৈশব অবসান প্রায়, তার মানে
অবসান মানে হচ্ছে শেষ হওয়া, অবসান মানে শেষ, প্রায় শেষ হয়েছে এমন বা শেষ হয়ে যাবে এমন, শেষ হওয়া। তাহলে শৈশব শেষ হয়ে গেছে, কৈশোরে প্রবেশ করলো এমন একটা মুহূর্ত আর কি। কলিকা, এই কলিকা হচ্ছে এই মেয়ের নাম। কলিকা মানে হচ্ছে কলি, কুড়ি, কলি বা কুড়ি বলতে পারি আমরা, যেটা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। তাহলে এই কুড়ি কন্যা বিবাহের উপযুক্ত হয়ে উঠেছে। কন্যার পিতা বড়লোক নহে। এখানে কন্যার পিতা বলতে এই মল্লিকা বৃক্ষকে বোঝানো হচ্ছে। মল্লিকা ফুল যে গাছে ধরে আছে সেই গাছটাকে বোঝানো হচ্ছে, তার পিতাকে বোঝানো হচ্ছে। ক্ষুদ্র বৃক্ষ, গাছটা ছোট, তার মানে এই মল্লিকা ফুলের বাবা হচ্ছে ওই মল্লিকা ফুল যে গাছে ধরে আছে সেই গাছ, সেটাই হচ্ছে সেই বৃক্ষ। তার মানে এটা হচ্ছে বাবা। বাবা তাহাতে আবার অনেকগুলো কন্যা ভারাগ্রস্ত, তার মানে হচ্ছে এই মল্লিকা ফুলের বিবাহ যোগ্য হয়ে উঠেছে, কিন্তু এর আরও বোনেরা আছে যারা ওই গাছে ধরে আছে, যারাও কিনা এই বৃক্ষেরই সন্তান, মানে কন্যা সন্তান, যারা একাধিক, এখানে সংখ্যা উল্লেখ নেই, তবে দুইয়ের অধিক। তাহলে সম্বন্ধের অনেক কথা হইতেছিল, সম্বন্ধ মানে বিবাহের, বিবাহের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। তার মানে অনেক কথাই হচ্ছিল, অনেক পাত্রই দেখা হচ্ছিল, কিন্তু কোনো পাত্রই স্থির হচ্ছিল না। উদ্যানের রাজা স্থলপদ্ম, এই স্থলপদ্ম হচ্ছে এই বাগানের রাজা। তার মানে এই মল্লিকা ফুল যেই বাগানে আছে সেই বাগানের রাজা হচ্ছে স্থলপদ্ম। নির্দোষ পাত্র বটে, তার মানে এখানে এই স্থলপদ্ম হচ্ছে বর বা ছেলেপক্ষ, বর। নির্দোষ বটে মানে পাত্র, পাত্র মানে এখানে ছেলেকে বোঝানো হয়েছে, বরকে বোঝানো হয়েছে। তাহলে উদ্যানের রাজা স্থলপদ্ম, পদ্ম ফুল আর কি, নির্দোষ বটে, তার মানে তাকে ভালো বলা হচ্ছে, নির্দোষ, কোনো অপরাধ নেই এমন সুপাত্র, কিন্তু ঘর বড় উঁচু, তার মানে বড়লোক ঘরের ছেলে, তার মানে হচ্ছে এরা হচ্ছে বড়লোক বাড়ি বা ধনী। স্থলপদ্ম অত দূর নামিল না, তার মানে মল্লিকা বৃক্ষ যে ক্ষুদ্র এবং গরিব, সেই কারণে এই বড় উঁচু ঘরের ছেলে এই নিম্ন ঘরের মেয়েকে বিয়ে করার জন্য রাজি হলেন না। জবা এ বিবাহে অসম্মত ছিল না। তার মানে জবা হচ্ছে আর একটা পাত্র যে এই বিবাহে অসম্মত ছিল না, মানে অরাজি ছিল না, কিন্তু জবা বড় রাগী। তাহলে জবার একটা দোষ কি ছিল? সে খুব রাগী ছিল। কন্যাকর্তা পিছাইলেন। আগেরটা আমরা দেখলাম যে স্থলপদ্ম পিছিয়ে গেল, আর এবার আমরা দেখছি যে জবার ক্ষেত্রে এটা জবাও হবার বরপক্ষ বা বর। তাহলে এই জবার রাগের কারণে এই মল্লিকার বাবা পিছিয়ে আসলেন, মেয়েকে বিয়ে দেবেন না। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ, এখানেও দেখো তার একটা নেগেটিভিটি আছে। তাহলে গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু তার দোষ হলো সে দেমাগে, অহংকারী। প্রায় তাহার বর পাওয়া যায় না। সে কারণে দেখা গেল যে বিভিন্ন কারণে এই মল্লিকার জন্য বর পাওয়া যাচ্ছে না। এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষসদনে উপস্থিত হইলেন। তাহলে এমন সময় এই যে অব্যবস্থার, তার মানে অবস্থা মানে কি, এই যে বিবাহযোগ্য মেয়ে আছে বাট
বর পক্ষ পাওয়া যাচ্ছে না, বিভিন্ন কারণে তার বিবাহ আটকে আছে, তাহলে এই অব্যবস্থাপনা, তার মানে অগোছালো অবস্থা। এই অব্যবস্থাপনা মানে কি? অগোছালো অবস্থা, অগোছালো অবস্থা। তো এই অগোছালো অবস্থার সময়ে বা ওই সময়ে কি করলো ভ্রমররাজ, ভ্রমররাজকে, ভ্রমর আমরা সবাই চিনি, কালো ভ্রমর, সে কী করলো ঘটক হইয়া, মধ্যস্থতাকারী, আমাদের সমাজে আমরা দেখি ঘটক আসে বর এবং কনের পক্ষকে এক জায়গায় করে এবং বিয়ে সম্পন্ন করিয়ে দেয়। ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে, মল্লিকাদের বৃক্ষ, বৃক্ষ সদন মানে গাছের বাড়ি, বৃক্ষ হচ্ছে আর সদন মানে হচ্ছে বাড়ি, বাড়ি তার মানে হচ্ছে বৃক্ষের বাড়ি। তাহলে মল্লিকাদের বৃক্ষ সদনে, তার মানে মল্লিকা যে গাছে